গলির পর গলি পেরিয়ে ইয়াকুব আল মুস্তাসিমের কারখানায় পৌঁছাতে হয়। সবাই বলে আল মুস্তাসিমের আদাবিস্তান, বইয়ের ঘর, সাহিত্যের বাসগৃহ। অন্ধকার সিঁড়িপথে দোতলায় পৌঁছতেই বিরাট এক হলঘর, আর সেই ঘরের কত যে দরজা জানালা। কিছু দূরেই পাহাড়, তার আগে শস্যপ্রান্তর। মুস্তাসিমের আদাবিস্তান কোনিয়া শহরের এক প্রান্তে। শুনেছি এক সময় শহরের একেবারে কেন্দ্রেই ছিল মুস্তাসিমের বই তৈরির কারখানা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মুস্তাসিমি খুঁজতে লাগলেন এমন এক জায়গা যা শস্যপ্রান্তর ও পাহাড়ের খুব কাছাকাছি। এই খবর জানার পর কোনিয়ার এক বণিক তাকে বাড়িটি দান করেন। গলিপথ পেরোতে পেরোতে ভাবতেই পারিনি সামনে এমন আশ্চর্য উদ্ভাস রয়েছে। হলঘরে ঢোকার আগে আমি ঝোলা বারান্দায় দাঁড়িয়ে দেখছিলাম প্রকৃতির অপরূপ নকশা, সবুজ শস্যপ্রান্তর আর গম্ভীর পাহাড়। কে যেন আমার কানে ফিসফিস করে বলছিল, দেখো শেখ, এই অপরূপ নৃত্য দেখো, যা কখনো শুরু হয়নি, যা কখনো শেষ হবে না। নাচো, তোমার রক্তের ভিতরে নাচো। মালনা একটা কবিতায় লিখেছিলেন, ঘাড় পর্যন্ত নেমে আসা সাদা চুল, সাদা দাড়িতে আল মুস্তাসিমিকে ফেরেশতার মতো মনে হয়। নানা রঙের টুকরো কাপড় দিয়ে বানানো তার আলখেল্লা। বয়সের ভারে ঝুঁকে পড়েছেন, চোখের দৃষ্টি ঘোলাটে। কাজী ইবনে কালামের কাছে শুনেছিলাম কোরআনের 1000-এরও বেশি বই তিনি নিজের হাতে লিখেছেন। জনা 40 শিষ্য নিয়ে আল মুস্তাসিমির আদাবিস্তান। তারা কেউ বই লেখে, অলঙ্করণ করে, বই বাঁধাইয়ের কাজ করে অনেক শিক্ষার্থী। আল মুস্তাসিমির কালি কলমের ঘর আতরের গন্ধে সুরভিত। খোদা তো এই ঘরেই বাস করেন। তার কমিজ কলমে আমাদের জীবনের কথা লেখেন। খোদার কলম আর আমাদের কলম একসময় একাকার হয়ে যায়। তিনি সেই মহান লিপিকর, তাকে অনুসরণ করেই আমরা লিখতে শুরু করি। কলম যা লেখে সময় কখনো তাকে মুছে দিতে পারে না। আল মুস্তাসিমি পরে একদিন আমাকে বলেছিলেন, মনে রাখবেন শেখ, লিপিচিত্র এক দিব্য জ্যামিতি। এই জ্যামিতি আয়ত্ত করতে হলে শিক্ষার্থীকে প্রথমে তার শিক্ষকের লিপি মন দিয়ে দেখতে হবে, দৃষ্টিতে আত্মস্থ করতে হবে। লিপিচিত্র শেখার এই পর্বকে আমরা বলি নজরি। এরপর আসবে কলমি অধ্যায়। খাগের কলমে সেই স্মৃতিলিপি হুবহু লিখতে হবে। এ এক দীর্ঘ সময়ের সাধনা। তারপরেই কেউ সত্যিকারের লিপিচিত্রকর হতে পারে। তখন সে বই লেখার অনুমতিপত্র পাওয়ার যোগ্য হয়। আদাবিস্তানের হলঘরে তখন কাগজের উপর কলম চালনার খসখস শব্দ। মসিপাত্রের কত রকম যে উদ্ভাস, কালো, সিঁদুরে লাল, সোনার জলের ঔজ্জ্বল্য, নীল কান্তমণি থেকে নিষ্কাশিত রঙের শান্ত সৌন্দর্য। আরেকদিকে চলছে বই বাঁধানোর কাজ। দামি চামড়ার মলাটে সোনার জলে লেখা হচ্ছে কিতাবের নাম। কালি, কলম, আঠার গন্ধে আমার নেশা ধরে গেল। মনে হলো এমনই এক লিপিচর্চার ঘরে আমার জন্ম হয়েছিল, একটি অক্ষর লেখার যন্ত্রণা থেকে। আমার পরিচয় জেনে আল মুস্তাসিম হাত চেপে ধরে বললেন, শেখ, আপনি তবে দুনিয়া জয় করতে বেরিয়েছেন? সেই সাধ্য কি আমার আছে? দুনিয়া জয় করেন তো সুলতানরা। আর এই সুলতানদের কথা ছাড়ুন, মানুষ মেরে ধরে কি দুনিয়া জয় করা যায়? মাওলানা লিখেছিলেন। আমি এত ছোট, প্রায় দেখাই যায় না। এত গভীর ভালোবাসা কি করে বহন করি তবে? তোমার চোখের দিকে তাকাও, এত ছোট অথচ কত বড় কিছু দেখে। শেখ, আপনি তো সেই চোখ নিয়ে দুনিয়ায় বেরিয়ে পড়েছেন। আহা, কি কিসমতি না আপনার। আর আমার জীবনটা কিতাব নকল করেই কেটে গেল, একটা ছোট্ট ঘরে বসে। কিতাবের ভেতরেই তো আপনি দুনিয়াকে দেখেছেন, বিন্দুতে সিন্ধু দর্শন হয়েছে আপনার। জানি না, তবে এই কলম, নানা রঙের কালি, কাগজ, এসবের ভিতরে থাকতে থাকতে মনে হয় তিনি আমার আদাবিস্তানেই বাস করেন। তিনি এখানেই আছেন জনাব। আপনি বিশ্বাস করেন? আল মুস্তাসিমি ঘোলাটে চোখে আমার দিকে তাকান। তিনি প্রথম তৈরি করলেন কলম, তারপর মুচিপাত্র। বলুন বলুন শেখ, কিভাবে আমাদের জন্ম হলো বলুন? তিনি সেই মুচিপাত্র থেকে কালি নিয়ে আমাদের কথা লিখলেন, আর আমাদের জন্ম হলো। আল মুস্তাসিমি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন। আমরা তার কলম থেকে জন্ম নিলাম এক একটি কিতাব। তার কয়েকজন শিষ্য এসে আল মুস্তাসিমিকে ধরল।
হুজুর, উত্তেজিত হবেন না, কলম দাও, আমি তবে বিসমিল্লা লিখি। খাগের কলমের শরীরে যেন পাখির উড়াল। সাদা কাগজে আল মুস্তাসিমি লিখতে শুরু করলেন। লেখা শেষ হওয়ার পর তিনি কাগজটি আমার হাতে তুলে দিলেন। শেখ, দুনিয়ার পথে এই নাম সঙ্গে সঙ্গে রাখবেন। তিনি, এই ক্রঞ্চ আবার আপনাকে ঘরে ফিরিয়ে নিয়ে যাবে। আমাদের এই জীবনটা তো আসলে ঘরে ফেরার গল্প। কবে যে ঘরে ফিরব? আপনার জন্মস্থানের কথা বলছি না, ও তো আপনার ঘর নয়। কবে আবার খোদার কলমে ফিরে যাবেন? কবে আবার মুচিপাত্রে? কাজী ইবনে কালাম হঠাৎ জিজ্ঞেস করে উঠলেন, আপনার নিজের কিতাব শেষ হতে কত দূর? নিজের কিতাব মানে? মাওলানাকে নিয়ে যে মুনাকিবরা লিখছেন? আল মুস্তাসিমি হাসতে হাসতে বললেন, কি যে বলেন কাজী সাহেব, নিজের কিতাব বলে কিছু হয় নাকি? এই যে এতদিন ধরে এত কোরআন লিখলাম, সেসব কি আমার নিজের বই নয়? প্রতিটি কোরআন তো আমি যত পারি সুন্দর করে লিখবার চেষ্টা করেছি। কাজী সাহেব, আপনি যদি কখনো বইগুলো দেখেন, তবে দেখতে পাবেন কোরআনের প্রত্যেকটি বইতেই আমি খোদাকে নতুন করে খোঁজার চেষ্টা করেছি। তাকে নতুন করে কিভাবে খুঁজলেন আপনি? কাজী ইবনে কালাম চোখ কুঁচকে তাকান। আমি তর্ক করব না কাজী সাহেব। আল মুস্তাসিমি গম্ভীর হয়ে গেলেন। জানতে চাইছি শুধু। কাজী হাসলেন। আপনি নিজেই একদিন জানতে পারবেন। যা জানতে চান তাই বলি। মৌলানাকে নিয়ে মুনাকিবটা শেষ করতে আরও কয়েকদিন লাগবে, বুঝতেই পারছেন। চোখে প্রায় একদম দেখতে পাই না, কিন্তু আমার এই কিতাব আপনার কি কাজে লাগবে? ভাবছিলাম শেখ যদি নিয়ে যান সারা দুনিয়ায়, তাহলে তো আরেকটা নকল তৈরি করতে হবে। আপনার কোনো সাগরিদ নিশ্চয়ই তাড়াতাড়ি লিখে দিতে পারবেন। তা বটে। আল মুস্তাসিমি ঘোলাটে চোখে আমার দিকে তাকালেন। শেখ, আপনি কি সত্যিই কিতাবটা নিয়ে যেতে চান? জি। আল মুস্তাসিমি কিছুক্ষণ চুপ করে থেকে বলেন, তাহলে তো কয়েকটা দিন আপনাকে আমার আদাবিস্তানে থাকতে হবে। তবে যে কদিন থাকবেন আমি আপনাকে জবরদস্ত কিস্সা শোনাব। রাজি জানাব? আমি উত্তেজিত হয়ে বলি, আমার অতিথিশালায় থাকবেন, অসুবিধা হবে না। কিমিয়া খুব যত্ন করতে জানে। কিমিয়াকে? আমার মেয়ে। খোদা আমার জন্য ওকে পথে রেখে গিয়েছিলেন। একটা সাদা পৃষ্ঠা মাত্র, দিনে দিনে কিতাব হয়ে উঠেছে, একেবারে দিল কিতাব। দোতলার উপরে ছাদে একটি ছোট ঘরে আল মুস্তাসিমির অতিথিশালা। খালিফ গাজী দরবেশ লজ ছেড়ে আমি তার সাজানো গোছানো ছোট্ট ঘরটিতে এসে উঠলাম। ছাদের উপর দাঁড়ালে সামনের শস্য প্রান্তর পেরিয়ে পাহাড়ের দিকে উড়ে যেতে ইচ্ছে করে। আল মুস্তাসিমি আমাকে বললেন, শেখ, রোজ মাগরিবের নামাজ আদায় করে আমি আপনার ইবাদতখানায় এসে হাজির হব। এই ইবাদতখানা তো আপনারই দেওয়া জনাব। আমি দেবার কে শেখ? কতদিন ধরে এমন একটা জায়গা খুঁজছিলাম, খোদাই তো পাইয়ে দিলেন। শহরের মাঝখানে বসে তো কিতাব লেখা যায় না। মাঝে মাঝে সবুজ দেখতে হয়, পাহাড় দেখতে হয়। শস্যের সঙ্গে আপনি মাখামাখি হয়ে রইলেন আর পাহাড়কে জড়িয়ে দূরে হারিয়ে গেলেন। এই টানাপোড়েন ছাড়া কি অক্ষরের টান দেওয়া যায়? আমি তাই পাগল কুকুরের মতো এমন একটা জায়গা খুঁজছিলাম। ওই যে বলে না, সময় গেলে সাধন হবে না। শেখ, দিনে তো ক্ষেতপ্রান্তর দেখবেনই, কিন্তু রাত জেগে একদিন পাহাড়কে অনুভব করবেন। পাহাড়ের মাথায় কেমন যে হাওয়া বয়, মনে হবে আপনার বুকের দরজায় ঝড় এসে আছড়ে পড়ছে। আল মুস্তাসিমির আদাবিস্তানে সকাল থেকেই কিতাব আঁকা লেখার কাজ শুরু হয়ে যায়। পরদিন সকালে আমি তার কাছে গিয়ে বললাম, জনাব, এখানে থাকতে থাকতে আপনার কাছে কিতাব লেখার কাজটা শিখে নিতে চাই। কি করবেন? আপনি তো কখনো কিতাব লিখবেন না, তবু শিখে রাখলে ক্ষতি কি? আল মুস্তাসিমি হাসলেন। সব কিছু শেখার চেষ্টা করবেন না শেখ, দেখবেন শুনবেন সব কিছু, কিন্তু যে পথ আপনার শুধু সেই পথেরই মুর্শিদের পায়ে প্রার্থনা রাখবেন। তার চেয়ে আপনি কিমিয়ার সঙ্গে বেরিয়ে পড়ুন। কোথায়? পাহাড়ে। কিমিয়া তো রোজ ভেড়া চড়াতে নিয়ে যায়, ওর সঙ্গে ঘুরে বেড়ান শেখ। কিমিয়া খুব ভালো বাঁশিও বাজায়। আগের রাতে আমি কিমিয়াকে দেখেছিলাম, সে আমার রাতের খাবার পৌঁছে দিতে এসেছিল। আমি জানি না তাকে কিভাবে বর্ণনা করা যায়। অনেক দরবেশের মুখে অমাবস্যায় পূর্ণিমার কথা শুনেছি। কৃষ্ণাঙ্গী মেয়েটি, আমি নিশ্চিত জানি পথে কুড়িয়ে পাওয়া কিমিয়ার শরীরে নূরের রক্ত আছে, কেননা তার দুই চোখ জ্যাবদ্ধ তীরের মতো, প্রশস্ত কপাল, দীর্ঘ নাক, পুরু ঠোঁট, দীর্ঘ বাহু আর বন্য হরিণের মতো ক্ষিপ্ত তার চলাফেরা।
আমার ভালো লাগে কিমিয়ার হাসি, কথায় কথায় সে হাসির ঝর্ণা হয়ে ওঠে। রোজ সকালে আমি কিমিয়ার সঙ্গে বেরিয়ে পড়তাম। শস্য প্রান্তরের বুক চিরে চলে যাওয়া পথ দিয়ে সে ভেড়াগুলোকে তাড়িয়ে নিয়ে যেত পাহাড়ের দিকে, আর আমি তার পেছনে পেছনে হাঁটতাম। তাল হারিয়ে ফেললে দৌড়তাম। ভেড়াগুলি ঘাস পাতা খেতে পাহাড়ের অনেক উপরে চলে যেত। দূর থেকে তাদের সাদা নক্ষত্র বিন্দুর মতো মনে হতো। ভেড়াগুলিকে ছেড়ে দেওয়ার পর কিমিয়া ও আমি একটা ঝর্ণার পাশে বসে থাকতাম। কিমিয়া আমাদের দুজনের খাবার তৈরি করে নিয়ে যেত। তার মুখে শুধু কথা আর কথা। আমার মনে হতো এত কথা কিমিয়া আসলে আমাকে বলে না, ও নিজের সঙ্গেই কথা বলে, ইচ্ছে মতো বাঁশি বাজায়। আমি বসে বসে অমাবস্যায় পূর্ণিমার চাঁদ দেখি। আমার দিন কাটে পাহাড়ে কিমিয়ার সঙ্গে, আর সন্ধ্যের পর প্রায়ান্ধ আল মুস্তাসিমের মুখে কিস্সা শুনে। পাহাড়ের নির্জনতায় পাথর ছুঁয়ে ঝর্ণার এগিয়ে যাওয়ার শব্দে শব্দে কবে যে কিমিয়া ও আমি পরস্পরের শরীরকে আবিষ্কার করে ফেললাম বুঝতেও পারিনি। কিমিয়া একদিন আমাকে বলল, তুমি আমাকে নিয়ে যাবে? কোথায়? তুমি যেখানে যাবে। আমি অনেকক্ষণ উত্তর দিতে পারিনি। তারপর বললাম, নিয়ে যাব কিমিয়া। আল মুস্তাসিমের বলা কিস্সা ও মাওলানাকে নিয়ে লেখা তার মুনাকিবও শেষ হয়ে আসছিল। একদিন রাতে আল মুস্তাসিমি কিস্সা শেষ করে বললেন, কিতাবটার নকল শেষ হয়ে গেছে শেখ, আপনি কালই বেরিয়ে পড়তে পারেন। বেশি দিন এক জায়গায় থাকা ঠিক নয়। খোদার কাছে আমার জন্য প্রার্থনা করবেন, দুনিয়াটা যেন দেখে যেতে পারি। নিশ্চয়ই পারবেন। গভীর রাতে আমার ঘরের দরজায় টোকা পড়ল। দরজা খুলে দেখলাম কিমিয়া দাঁড়িয়ে আছে। ভালোভাবে যেও মোহাম্মদ, তুমি যাবে না আমার সঙ্গে? এসো আমার সঙ্গে। কিমিয়া আমার হাত ধরে। কিমিয়ার সঙ্গে নিচে ভেড়ার খোয়ারে এসে ঢুকলাম। সবাই বসে বসে ঘুমোচ্ছে। তাদের শ্বাস প্রশ্বাসের শব্দে ভারী হয়ে আছে খোয়ার। কিমিয়া এক মেষশাবকের গায়ে হাত বোলাতে বলল, ওদের কে চড়াতে নিয়ে যাবে? তুমি যাবে না কিমিয়া? আমার অভিনেতা মুখ বলে উঠল। আমি চলে গেলে ওরা বাঁচবে না মোহাম্মদ। কিমিয়া একের পর এক ঘুমন্ত ভেড়াদের আদর করতে থাকলো। কে আমার সামনে মেষশাবকদের আদর করছে, কিমিয়া না মেরি? পরের দিন সকালে এক ক্যারাভানের যাত্রীদের সঙ্গে মিশে আবার বেরিয়ে পড়লাম।